আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি নিশু হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পদ্মা সেতু নতুন যুগে নেবে বাংলাদেশকে, দক্ষিণের জীবনযাত্রা সহ পাল্টে যাবে অর্থনীতি, চাপ কমবে ঢাকায়, মত গবেষকদের। বিএনপির মদতেই বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা, বলেছেন ওবায়দুল কাদের। গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে নামার আহ্বান মান্নার। দেশে করোনা সংক্রমণ ও প্রাণহানি বাড়লেও ভ্রুক্ষেপ নেই অনেকের, স্বাস্থ্যবিধি দূরে থাক, মাস্কও পরছেন না অনেকে, শীতে উদ্বেগজনকভাবে সংক্রমণ ছড়ানোর শঙ্কা। উত্তরে শীতের সাথে তীব্র কুয়াশা, রাজধানীতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগ, শিশুদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা সেতুর ফলে দেশের অর্থনীতি নতুন একটি যুগে প্রবেশ করবে। এটি চলাচলের জন্য খুলে দেওয়ার পর খুব দ্রুতই বদলে যাবে দক্ষিণের জীবনযাত্রা। পদ্মা সেতুর ভালো মন্দ বিশ্লেষণে এমন মন্তব্য অর্থনীতিবিদ ও গবেষকদের। তাদের মতে পদ্মা সেতু বদলে দেবে যোগাযোগ ব্যবস্থা, একই সঙ্গে ঢাকার ওপর থেকে মানুষের চাপও কমে যাবে। বাস্তবেই দৃশ্যমান পদ্মা সেতু। দেশের মানুষের টাকায় তৈরি হওয়া 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণে খরচ পড়েছে 30,000 কোটি টাকারও বেশি। সেতুর সুবিধা সরাসরি ভোগ করবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 21 জেলা। 2005 সালে জাইকার একটি সমীক্ষা বলছে সেতুটির কারণে দেশের জিডিপি বাড়বে 1.2%। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশের অর্থনীতি একটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে এবং এতে করে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানীর একটি নিবিড় যোগাযোগ স্থাপিত হবে এবং দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে শিল্পায়ন, কর্মসংস্থান এবং অর্থনীতি আরও অনেক জায়গাতে একটা বড় রকমের গতি সঞ্চার হবে এবং এতে করে দেশের জিডিপিতে এটি একটি বড় অবদান রাখবে। পদ্মা সেতু মোংলা ও পায়রা বন্দর এবং বেনাপোল স্থলবন্দরের সাথে রাজধানী ও চট্টগ্রামের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করবে। এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে এই সেতু। সব মিলিয়ে আমরা এখানে অনেক কর্মযোগ্য দেখতে পাচ্ছি। তারপরে যখন রেল সেতুটা হবে, রেল লাইনটা যদি হয়, সেটা তখন আরেক ধরনের কার্যক্রম, আরো কস্ট অফ ডুইং বিজনেস আরো কমিয়ে দেবে এবং মানুষের কর্ম সেখানে আরো অনেক কর্মযোগ্য সৃষ্টি হবে। সেটা তো অবশ্যই আমরা আশা করতেই পারি। এই সেতুকে ঘিরে দেশের অর্থনীতিতে গতি আনতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকা চট্টগ্রাম করিডোরে যে সুযোগ সুবিধাটা ছিল বা আছে, তার চাইতে হয়তো ভালো সুযোগ সুবিধা ওই দক্ষিণ পশ্চিম অঞ্চলে হয়ে যেতে পারে যদি আমাদের ইন্টারকানেক্টিভিটি, রোড নেটওয়ার্ক, রেল নেটওয়ার্ক, অর্থাৎ লজিস্টিক্যাল সাপোর্ট যেটাকে আমরা বলি, সেই সাথে নৌ পরিবহনের যে একটা নেটওয়ার্ক ডেভেলপ করতে পারে, সেগুলো যদি সমন্বিতভাবে করা যায়, তাহলে বন্দরের সাথে জলবন্দর এবং স্থলবন্দর এবং সমুদ্র বন্দর তিনটাকে আমরা কানেক্টিভিটির মাধ্যমে একটা বিশাল একটা অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব। এটা যে আমাদের একটি সিগনেচার প্রজেক্ট, সেটি আমাদের মাথায় রাখতে হবে এবং পদ্মা সেতু আসলে আমাদের দেশের এবং অর্থনীতির জন্য একটি গর্ব এবং যে সমস্ত সমস্যাগুলো হয়েছে এবং ব্যয় নিয়ে যে সমস্ত কথাবার্তাগুলো এসেছে, তার চাইতে বড় বিষয় হবে যে এই প্রকল্প এখন সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে যাতে এটি একটা বড় অবদান রাখতে পারে, সেই জন্যই আমাদের চেষ্টা করতে হবে। স্বপ্নের এই সেতুর টোল নিয়ে মানুষের মধ্যে নানামুখী আলোচনা চলছে। টোল যাতে বোঝা হয়ে না ওঠে সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির আশকারা প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা পেয়ে সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে করোনা সুরক্ষার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি গণতন্ত্রের কথা বললেও তারাই মুক্তিযুদ্ধ বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে। বলেন, বিএনপির মুখে মানবাধিকারের কথা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো। তিনি জানান, কোনো এমপি, মন্ত্রী বা নেতা পেছন থেকে বিদ্রোহী প্রার্থীদের মদত দিলে কঠিন সিদ্ধান্ত নেবে দল। সেই জন্য সংবিধানে জেনারেল জিয়া তারাই ক্ষমতা টিকে থাকতে দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি করেছিল, লালন পালন করেছিল যে বৃক্ষকে, সেটাই আজকে ডালপালা বিস্তার করেছে। বিচার তো করেইনি, তাদের আশকারা প্রশ্রয় পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মতো দুঃসাহস দেখাতে পারে।
সেই জন্য সংবিধানে জেনারেল সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, যত দেরি হবে ফ্যাসিবাদী সরকার আরও পাকাপোক্ত হবে। সার্বভৌমত্ব রক্ষা পরিষদের সম্মেলন উপলক্ষে আলোচনা সভা করে সংগঠনটি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে আলোচকরা অভিযোগ করেন, উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে। এই উন্নয়নের নামে তারা যে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে সেটির জবাব চাওয়ার এখন আমাদের সময় এসেছে। এটি জনগণের ট্যাক্সের টাকায় তৈরি করা হয়েছে এবং উচ্চ সুদের ঋণ নিয়ে আমরা এই সেতুটি তৈরি করেছি, যেটি ভবিষ্যতে আগামী কত বছর আমাদেরকে এটির ঋণ পরিশোধ করতে হবে তা আমাদের জানা নেই। অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার মানুষের জীবনের সুরক্ষা দিতে পারেনি, শুধু ক্ষমতায় থাকার জন্য ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আজ আমাদেরকেও একটা সুষ্ঠু নির্বাচনের দাবিতে, গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবিতে, এই সরকারের পদত্যাগের দাবিতে সেই রকম করে রাজপথে নামতে হবে। কিন্তু আপনারা খালি মাইকের সামনে বিপ্লব করে ফেলছেন, রাস্তার মধ্যে যাচ্ছেন না। এখন যত দেরি করবেন তত এই সরকার, এই ফ্যাসিবাদ পাকাপোক্ত হবে। এছাড়া বিজয় দিবস উপলক্ষে শিশু কিশোরদের মধ্যে বই বিতরণ করে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন। তিনি শিশুদের ভালো মানুষ হয়ে নিজেকে তৈরি করে দেশকে ভালোবাসার পরামর্শ দেন। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনা সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা বাড়লেও তেমন ভ্রুক্ষেপ নেই মানুষের। স্বাস্থ্যবিধি মানা দূরে থাক, জরিমানা করেও মাস্ক পরতে বাধ্য করা যাচ্ছে না অনেককে। এই পরিস্থিতি স্বাস্থ্যবিধি না মানলে ভাইরাসে আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। করোনার প্রথম ধাক্কার রেশ কাটতে না কাটতেই শীতের হাত ধরে আবারও ফিরছে কোভিডের দ্বিতীয় ঢেউ। এরপরও স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা থেকে অনেকটাই দূরে সরে গেছেন অনেকে। রাজধানীর নিউ মার্কেট এলাকার এই দৃশ্যই বলে দেয় মানুষ কতটা বেখেয়ালি। জরুরি প্রয়োজন জেনেও কেউ মাস্ক ব্যবহার করছেন, কেউ বা রেখে দিয়েছেন থুতনিতে। এত ভিড়, আমার প্রচন্ড গরম রাখতেছিল, সেই জন্য আমি এটা খুলছি। মাত্র কথা বলতেছিলাম, যে কারণে নামাইছিলাম খালি। না শুভ কর না, কিন্তু খোলা লাগছে। শ্বাস নিতে কষ্ট, এর জন্য মাস্কটা খুলে রাখি। এখন মাত্র খুললাম, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মানুষের ভিড়ে, এই জন্য। না মাস্ক আছে, আমি মাস্ক দিচ্ছি। মাস্ক পরেছিলাম। থ্যাংক ইউ ব্যাগে মাস্ক বলে মাথা কেমন লাগে, ভালো লাগে না। সচেতন আছি কিন্তু মনে নেই আজকে। গ্রাহকরা শুধু নন, অনেক ব্যবসায়ীরাও মানছেন না স্বাস্থ্যবিধি। জন্মদিন হয়েছে তো মরতে হবে একদিন, তো ভয় লাভ আছে। মাস্ক আমার পকেটেই ছিল, এই ধুলাবালির মধ্যে হাত দিয়েছি তো এই জন্য একটু খুলছি। ভয় পেতে আমাদের একটু বেশি আছে। খেলছিল না ভাইয়া, এখন কাস্টমার ছিল না তো, যার জন্য আর কি একটু খুলে রেখেছি। লাগাইতেছি মনে বলে রাইখে আসছি বাসায়। এবং রোগীদেরকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে এখনই বাধ্য করতে না পারলে করোনার ঝুঁকি আরও বাড়বে। শীতের সময় মানুষ দরজা জানালা বন্ধ করে একটা বদ্ধ ঘরে থাকে। যদি সেটা অচেনা জায়গা হয়, বাসার বাইরে হয়, একটা বদ্ধ জায়গায় থাকে, মানুষ সেখানে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা আশঙ্কা থাকে। তবে দ্বিতীয় ঢেউ যে কোনো সময় হতে পারে, শীতের সময় হতে পারে, আগামী গরমের সময় সেটা হতে পারে। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। সংক্রমণ যদি মাত্রার বাইরে চলে যায়, আমাদের হাসপাতালগুলো কুলিয়ে উঠতে না পারে, সেক্ষেত্রে আমাদের স্থানীয় পর্যায়ে এমনকি জাতীয় পর্যায়ে পুরোপুরি যাতায়াত নিয়ন্ত্রণ এবং ঘরে থাকার সেই যে উপদেশ সেটি মেনে চলতে হতে পারে। করোনায় প্রাণ হারানো অর্ধেকেরও বেশি ঢাকার বাসিন্দা। তাই জরুরি স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ চিকিৎসক এবং বিশেষজ্ঞদের। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। শীতের প্রকোপ বেড়েছে উত্তরাঞ্চলে। কনকনে বাতাস আর তীব্র কুয়াশায় বেশ কষ্টে নিম্ন আয়ের মানুষ। পাশাপাশি অনেক জায়গায় বেড়েছে শীতজনিত রোগবালাই। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত নাটোরের জনজীবন। কয়েকদিনের শীতে এরই মধ্যে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। শীত নিবারণের জন্য গরম কাপড় কিনতে ব্যস্ত নিম্ন আয়ের মানুষ। গত কয়েকদিনের শৈত্যপ্রবাহে বেশ কাবু হয়ে পড়েছেন জেলাবাসী। এদিকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কুড়িগ্রামে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ঘন কুয়াশা, ঝড়ে টিপটিপ বৃষ্টির মতো দুপুর পর্যন্ত দেখা মেলে না সূর্যের। প্রচন্ড ঠান্ডায় চরম বিপাকে ছিন্নমূল খেটে খাওয়া দিনমজুর মানুষ। টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় নাকাল হয়ে পড়েছেন উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাটের স্বাভাবিক জীবনযাপন। বেশ কষ্টে আছেন
তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলের বাসিন্দারা। সেখানে অধিকাংশ মানুষের নেই প্রয়োজনীয় শীত বস্ত্র। সরকারি ও বেসরকারি সাহায্য জুটলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ঠান্ডার সাথে লড়াই করে জীবনযাপন করছেন চরবাসী। অন্যদিকে শীত বাড়ার সাথে সাথে রাজধানীতে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ। শিশু হাসপাতাল ও ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার প্রকোপ নিয়ে ভর্তি হওয়া শিশুর সংখ্যা বাড়ছে। করোনাকালে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ায় শিশুদের প্রতি বাড়তি যত্নের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মাইনুল শোভন জানাচ্ছেন বিস্তারিত। হাড় কাঁপানো শীত না নামলেও এরই মধ্যে রাজধানীতে বেড়েছে শীতকালীন রোগের প্রকোপ। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। রাজধানীর শিশু হাসপাতালে গত 3 দিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গড়ে 15 জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে, যেখানে গেল অক্টোবর ও নভেম্বরে প্রতিদিন নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ভর্তির গড় সংখ্যা ছিল এর অর্ধেকের মতো। ঠান্ডাজনিত অন্যান্য রোগ নিয়েও হাসপাতালে ভর্তিকৃত শিশুদের সংখ্যা বাড়ছে। গত 3 দিন ধরে প্রতিদিন গড়ে 300-এর বেশি শিশুকে হাসপাতালে আনা হচ্ছে। এর আগে এ সংখ্যা ছিল গড়ে 200। শিশুদের অসুখ বিসুখ বাড়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। ওর জ্বরটা 14 দিন আর কি। ওর জ্বরটা কাঁপুনি দিয়ে আসছে, এরকম জ্বর আর কখনো হয় নাই। এখন মোটামুটি আজ 3 দিন শুধু সকালে জ্বর আসে। আজকে 3 দিন ধরে ভর্তির পরে একই যাইতেছে বাথরুম, কিন্তু এখন কোনো হইতেছে না। তবে শীতের সময় আরও একটু বেশি, কারণ এই সময় নিউমোনিয়া, ডায়রিয়া, ব্রঙ্কিওলাইটিস এই পেশেন্টগুলো আমরা একটু বেশি পাই। ঢাকা মেডিকেলে ভর্তিকৃত শিশুদের মধ্যে 70%ই ঠান্ডাজনিত রোগ নিয়ে আসা। শিশুদের শীতজনিত রোগের প্রকোপ এমনিতেই বেশি। করোনা কাল হওয়ায় এক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ ঢাকা শিশু হাসপাতালের এই চিকিৎসকের। যেহেতু শীতকাল, এই শীতকালে ওই নিউমোনিয়া রোগীর সংখ্যাটা একটু বেড়ে গেছে আমাদের এখানে। এছাড়াও দেখা যাচ্ছে শীতকালে বিভিন্ন রকমের শ্বাসকষ্ট বা অ্যাজমা আমরা বলি, ব্রঙ্কিওলাইটিস বলি, এই শ্বাসকষ্টের রোগীগুলো আসছে। সাথে সাথে আমরা অভিভাবকদের প্রতি অনুরোধ করব যে শিশুদের প্রতি এই সিজনটাতে বিশেষ করে যত্ন নেওয়ার জন্য, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কুসুম গরম পানি আছে সেটা শিশুদেরকে ব্যবহার করতে হবে। শীতের সময় শিশুদের ধুলোবালির সংস্পর্শ মুক্ত রাখার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত মেহেরপুরের গাছিরা। 80 থেকে 90টি গাছের রস থেকে তৈরি হচ্ছে প্রায় 1 মণ গুড়। শীত বাড়লে রস সংগ্রহের পরিমাণও বাড়ে। খেজুরের গুড় তৈরির ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে কৃষি বিভাগ। মেহেরপুর থেকে তুহিন অরণ্যর পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। মেহেরপুরে খেজুরের গাছ ঝড়ায় ব্যস্ত গাছিরা। 80 থেকে 90টি গাছের রস থেকে তৈরি হচ্ছে 1 মণ গুড়। প্রতিমণ গুড় বিক্রি হচ্ছে 3000 টাকায়। এখানকার গুড় ও পাটালির চাহিদা দেশ জুড়ে। শীতের এই সময় শতাধিক গাছির জীবিকা এটাই। গাছিদের কাছ থেকে রস কিনে ফেরি করা মানুষের সংখ্যা 5 শতাধিক। 3 বছরের জন্য গাছ দিয়ে ওদের কন্ট্যাক্ট করে নিয়ে নিজের খাওয়ার জন্য আমার ভাই ভাগ্যর আছে গুড় নিয়ে 2.5 মণ 3 মণ, কোনোবার 4 মণও হয়ে যায়। বছর ধরেন ওই 3 মাস 4 মাস বান্ধি, তারপরে বাড়ি চলে যায়। আমার বাড়ি হলো নাটক জেলা, আমরা আসি 4 মাস থাকার পরে চলে যাই। শীত কম পড়ছে, 1 মণ মতন এখন হচ্ছে, আর ইয়াতে ঠান্ডা পড়লে 2 মণ মতন গুড়। বাঙালির চিরায়ত এই ঐতিহ্যকে ধরে রাখতে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। পড়ে থাকা জমি বা জমির আইলের পাশে খেজুরের গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন তারা। এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি, তাদের যে পড়ে থাকা জমি বা জমির আইল যেগুলো আছে সেইগুলোতে এই খেজুরের চারা রোপণ করার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি। ইতিমধ্যে আমরা এই বছরে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি। শীত এলেই পিঠাপুলির স্বাদ নিতে খেজুর গুড়ের চাহিদা বাড়ে ভোজন প্রিয় বাঙালির কাছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কুপিয়ে এবং গুলি করে পাবনায় আওয়ামী লীগ নেতা বকুল শেখকে হত্যা করেছে সন্ত্রাসীরা। সুনামগঞ্জে 4 বছরের শিশুকে মাথায় পাথর মেরে হত্যা করেছে এক বখাটে। আধিপত্য বিস্তারের জেরে পাবনায় ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা বকুল শেখকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। পুলিশ জানায়, পাবনা শহরের অনন্ত মোড়ের সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত অটো বাইকের চাঁদা তোলা নিয়ে মোখলেস আলী গ্রুপের সাথে ইউপি সদস্য বকুল শেখের বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় তারা বকুল শেখকে গুলি করে ও কুপিয়ে পালিয়ে যায়। এদিকে সুনামগঞ্জ পৌর শহরে 4 বছরের শিশুর মাথায় পাথর মেরে হত্যা করেছে এক বখাটে আব্দুল হালিম।
শুক্রবার দুপুরে শহরের হাসাননগর গুজাউড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম এনামুল হক মুসা। পুলিশ জানায় শিশু তালহা শুক্রবার দুপুরে বাড়ির সামনে খেলছিল। এ সময় ওই বখাটে প্রথমে তালহাকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়, এরপর পাথর দিয়ে কয়েকবার মাথায় আঘাত করে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা হামলাকারীকে আটক করে। সে নেশাগ্রস্ত ছিল বলে জানান তারা। সাতক্ষীরার শ্যামনগরে ধর্ষণ চেষ্টার সময় যুবকের গোপনাঙ্গ কেটে দিয়েছেন এক গৃহবধূ। গ্রেফতার করা হয়েছে খায়রুল ইসলাম নামের ওই যুবককে। উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় খায়রুল ওই গৃহবধূকে নিয়মিত কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। বৃহস্পতিবার গৃহকর্তা বাড়িতে না থাকায় ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় সে। এ সময় তার গোপনাঙ্গ কেটে দেন গৃহবধূ। ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় খায়রুল। এরপর ওই গৃহবধূ তার স্বামী এবং শাশুড়িকে নিয়ে যুবকের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেন। পরে খায়রুলকে গ্রেফতার করে পুলিশ। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে আরেক দফা বেড়েছে চালের দাম। মিনিকেট, নাজিরশাইল ও BR-28 চালে কেজি প্রতি বেড়েছে 4 থেকে 5 টাকা। তবে ব্যাপক সরবরাহ থাকায় স্বস্তি ফিরে এসেছে শীতকালীন সবজিতে। চালের দাম নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ কাটছেই না। নাজিরশাইল কিংবা মিনিকেট, স্বস্তি নেই কোনোটিতেই। বিক্রেতাদের অভিযোগের তীর মিল মালিকদের দিকে। রশিদের মিনিকেট আমরা কিনছি আগে 55 টাকা, এখন পাইকারি বাজারে কিন্তু আমাদের 58 টাকা। এত একটা খরচ 59 টাকা 60 টাকা আমাদের বিক্রি বাড়ছে। হলে মিনিকেট বেমালা বাড়া বাড়ছে, আপনার এক বিষয়ে বস্তায় 200 টাকা বাড়ছে। তবে বিপরীত চিত্র শীতকালীন শাকসবজিতে। রাজধানীর কারওয়ান বাজারে সবজির বাজার ঘুরে দেখা যায় আরেক দফা কমেছে সব ধরনের শাকসবজির দাম। কেজি প্রতি দাম 20 থেকে 30 টাকার মধ্যেই। এখন 30 টাকা 25 টাকা 20 টাকা বিক্রি হয়। মানে প্রত্যেকটা মাল আগের থেকে 4% আর 1% 3% কমে গেছে। কিন্তু কপি বিক্রি হচ্ছে আগে 50, 60, 40, 60 একদম 40, আর এখন বিক্রি কপি 20 টাকা 15 টাকা। অন্য যে সময়টায় যেরকম দাম ছিল তার থেকে বেশ একটু কমই লাগে। রাজধানীর অন্যান্য বাজারেও শাকসবজির দামে একই চিত্র। মিঠা পানির মাছে ভরপুর রাজধানীর বাজার। এক সপ্তাহে মাছের দাম কমেছে আরও। বিক্রেতারা বলছেন অন্য যে কোনো সময়ের তুলনায় বর্তমানে বাজারে মাছের সরবরাহ অনেক বেশি। সন্তোষ মিলল ক্রেতাদের কণ্ঠেও। রিজনাল প্রাইজের মধ্যে আছে, কিন্তু মানুষ আমাদের যে করোনার কাল সেই সময় তো একটু অর্থনৈতিক সমস্যার কারণে হয়তো মানুষের ক্রয় ক্ষমতাটা আগের মতো নাই। আগে দেশি শিং বেচছি আমরা 800, 900, এখন বেচতেছি 600 টাকা। শোলে যে এখন বেচতেছি আমরা 500 টাকা কেজি, 400 টাকা কেজি। আবার আগের দাম ছিল মনে করেন 600, 700 টাকা কেজি। তবে স্থিতিশীল রয়েছে মাংসের বাজার। গরুর মাংস বাজার ভেদে 540 থেকে 550, আর ব্রয়লার মুরগির কেজি 125 টাকা। রাজধানীর সবগুলো বাজারেই মাংসের দামের এ চিত্র। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। আজ 12 ডিসেম্বর নরসিংদী মুক্ত দিবস। মুক্তিবাহিনী প্রবল প্রতিরোধে 71-এর এই দিনে হানাদারদের হটিয়ে মুক্ত করে নরসিংদীকে। তবে স্বাধীনতার এত বছরেও জেলার প্রকৃত মুক্তিযোদ্ধাদের অভিযোগ, ভুয়া সনদ নিয়ে অনেকেই আছেন সামনের সারিতে। নরসিংদী থেকে মাজহারুল পারভেজের রিপোর্টে দেখুন বিস্তারিত। 1971 সাল, মুক্তি সংগ্রামের উত্তাল সময়। ঢাকার নিকটতম নরসিংদীতে মুক্তিযুদ্ধে নতুন গতি যোগ করেন আব্দুল মান্নান ভূঁইয়া, আফতাবউদ্দিন ভূঁইয়া, ফজলুল হক খন্দকার, রাজিউদ্দিন আহমেদ রাজু, মোসলেউদ্দিন ভূঁইয়া, রবিউল আওয়াল খান কিরণ, আব্দুল হাশিম মিয়া, আব্দুর রাজ্জাক ভূঁইয়া, অধ্যাপক শাহাবুদ্দিন, আব্দুর রব খান, গয়েস আলী মাস্টার, ফজলুর রহমান, ফটিক মাস্টারের মতো অন্যতম সংগঠকরা। আর সম্মুখ সমরে মহাসিনুজ্জামান, মজনু মৃধা, নেভাল সিরাজ, শামসুল হুদা বাচ্চু, মোহাম্মদ নজরুল ইসলাম হিরু, আব্দুল মান্নান খান, আব্দুল আলী মৃধা, হায়দার আনোয়ার খান জুনো, ইমামুদ্দিন, মীর ইমদাদ, আওলাদ হোসেন, সেন্টু মোল্লা, রশিদ মোল্লা, নুরুল ইসলাম কাঞ্চনের নেতৃত্বে খণ্ড খণ্ড যুদ্ধ হয়। এতে শহীদ হন 116 বীর সন্তান। নরসিংদী TNT ছিল পাক আর্মির একটা ক্যাম্প। সেই ক্যাম্পে আমরা মজদুমিদের নেতৃত্বে আমরা এই জায়গাটি দখল করি এবং তাদের সমস্ত অস্ত্র লুট করে নিয়ে আসি। যাদের নিয়ে এত গৌরব কথা, তাদের খবর রাখে কজন? এতে স্বাধীনতার 49 বছর পরেও ক্ষোভের আগুন প্রকৃত যোদ্ধাদের স্বজনদের বুকে। এর পরিণামে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আগ্রহেও গরজ কম নতুন প্রজন্মের।
একাডেমিক পড়াশোনার চাপে এই জিনিসগুলো এখন জানা হইতেছে না, কিন্তু একটা সময় হবে আর কি ইনশাআল্লাহ। অনেক স্টুডেন্টরাই আসলে এইখানকার ইতিহাস জানে না, কবে শহীদ আসাদ দিবস বা কবে নৌসন্ধি পাক হানাদার বাহিনী মুক্ত দিবস, এটা আসলে অনেক স্টুডেন্টরাই এই ব্যাপারে অবগত নয়। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা এই দেশ এবং জাতির কাছে আর কোনো কিছু চাই না, আমরা চাই দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। এদের দাবি সরকারের কাছে যে সঠিক মুক্তিযোদ্ধাকে সঠিকভাবে মূল্যায়ন করা হোক, কত মুক্তিযোদ্ধা পরিবারকে সম্বর্ধনা দেওয়া হয়, কিন্তু আমাদের তো কেউ খোঁজখবর লয় না। মুক্তিযোদ্ধাদের জন্য নানা কল্যাণকর উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। নরসিংদী মুক্ত দিবস 12 ডিসেম্বর নিঃসন্দেহে নরসিংদীবাসীর জন্য একটি অতি আনন্দের দিন এবং ঐতিহাসিক দিন। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে এবং বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য বহুমুখী পদক্ষেপ স্থানীয়ভাবে জেলা প্রশাসন গ্রহণ করেছে। দেশের মুক্তি সংগ্রামের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মই লালন করবে, তাই উদ্যোগ নিতে হবে সবাইকে। অভিমত নরসিংদীর সচেতন মহলের। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পদ্মা সেতু নতুন যুগে নেবে বাংলাদেশকে, দক্ষিণের জীবনযাত্রা সহ পাল্টে যাবে অর্থনীতি, চাপ কমবে ঢাকায় মত গবেষকদের। বিএনপির মদদেই বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা, বলেছেন ওবায়দুল কাদের, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে নামার আহ্বান মান্নার। দেশে করোনা সংক্রমণ ও প্রাণহানি বাড়লেও ভ্রুক্ষেপ নেই অনেকের, স্বাস্থ্যবিধি দূরে থাক, মাস্কও পরছেন না, শীতে উদ্বেগজনকভাবে সংক্রমণ ছড়ানোর শঙ্কা। উত্তরে শীতের সাথে তীব্র কুয়াশা, রাজধানীতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগ, শিশুদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।